গল্পভেলার গল্প সফরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন শ্রী ময়ূক চৌধুরীর লেখা গল্প হলেও গল্প নয় সিরিজের একটি গল্প, দানবের ক্ষুধা। রামায়ণে বর্ণিত কুম্ভকর্ণ ৩৬৫ দিনের মধ্যে ৩৬৪ দিনই ঘুমিয়ে থাকত, আর একদিন জেগে উঠে ক্ষুধা নিবৃত্তি করে আবার আশ্রয় গ্রহণ করত নিদ্রা দেবীর ক্রোড়ে। হ্যাঁ, সারা বছরে মাত্র একদিনই সে আহার গ্রহণ করত বটে, কিন্তু তার সেই একদিনের আহার্য সংগ্রহ করতে স্বয়ং রাবণ রাজা পর্যন্ত হিমশিম খেয়ে যেতেন। বাঘ, ভালুক, হাতি, গন্ডার, মানুষ, বানর প্রভৃতি বিভিন্ন চতুষ্পদ ও দ্বিপদ জীবের রক্তমাংসে ক্ষুধা তৃপ্ত করে কুম্ভকর্ণ আবার ঘুমিয়ে পড়ত এবং সারা বছর ধরে একটি লম্বা ঘুম দিয়ে পরবর্তী বছরের শেষ দিনে আবার জেগে উঠত শূন্য উদরে সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে। এই মূর্তিমান বিভীষিকার জন্ম রাক্ষস বংশে হয়নি। কুম্ভকর্ণ ছিল ব্রাহ্মণ সন্তান, কিন্তু ব্রাহ্মণ সন্তান হলেও ব্রাহ্মণের সংস্কার ছিল না কুম্ভকর্ণের রক্তে। বিপ্রসুলভ সাত্ত্বিক আহারে সে তুষ্ট থাকতে পারেনি। বিভিন্ন প্রাণীর রক্তমাংসে তৃপ্ত হতো তার ভয়াবহ ক্ষুধা। পশু জগতে সন্ধান করলে এমন অনেক পশুর সন্ধান পাওয়া যায় যারা কুম্ভকর্ণের মতো নিদ্রাবিলাসী না হলেও আহারে বিহারে তার মতোই পূর্বপুরুষের প্রচলিত সংস্কার মেনে চলতে রাজি হয়নি। এইসব চতুষ্পদ কুম্ভকর্ণ শাকসবজি, ঘাসপাতা প্রভৃতি নির্জীব খাদ্যের প্রতি বীতশ্রদ্ধ হয়ে হঠাৎ একদিন আহার্য তালিকা পরিবর্তন করার প্রয়োজন বোধ করেছে এবং তাদের ক্ষুধিত দৃষ্টি আকৃষ্ট হয়েছে রক্তমাংসের দেহধারী সজীব খাদ্যের প্রতি। কেন এমন হয় বলা মুশকিল। পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার ব্যাখ্যা করা যায় না। মানুষ যখন এইসব অর্থহীন ঘটনাগুলো ঘটতে দেখে, যুক্তি আর বুদ্ধি দিয়ে ওই ঘটনাগুলির কার্যকারণ সে তখন বুঝতে পারে না। তখন সে হয়ে পড়ে হতভম্ব। হ্যাঁ, হতভম্ব হয়ে পড়েছিল জর্জ নুজেন্ট। দক্ষিণ আফ্রিকার ক্যামেরুন প্রদেশের এক অখ্যাত গ্রামের খুব কাছেই কয়েকটা পায়ের ছাপ তার চোখে পড়েছে, কিন্তু 4 আঙ্গুল বিশিষ্ট ওই গভীর পথচিহ্নগুলির কার্যকারণ বিশ্লেষণ করতে গিয়ে সে হয়ে পড়েছে হতভম্ব। পায়ের ছাপ চিনতে অবশ্য জর্জের অসুবিধা হয়নি। 4টি আঙ্গুল বিশিষ্ট ওই গভীর পদচিহ্নগুলির মালিক যে একটি জলহস্তী সে কথা দাগগুলো দেখেই সে বুঝতে পেরেছিল, এবং পায়ের ছাপগুলি ভালোভাবে পরীক্ষা করে সে জানতে পারল যে জন্তুটা গ্রামের বাইরে ওই জায়গায় চুপচাপ দাঁড়িয়েছিল অনেকক্ষণ। কিন্তু কেন? জন্তুটা কি গ্রামবাসীদের লক্ষ্য করছিল? গরু, ছাগল, ভেড়া প্রভৃতি গৃহপালিত পশুর মাংসের লোভে গাঁয়ের আশেপাশে ঝোপঝাড়ের আড়ালে গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকে সিংহ, লেপার্ড অথবা হায়না। গ্রামবাসীদের অলক্ষ্যে তারা গ্রামের মানুষ এবং পশুগুলির উপর নজর রাখে। রাতের অন্ধকারের সুযোগ পেলেই গৃহপালিত পশুর ঘাড় ভেঙে শিকার মুখে নিয়ে অদৃশ্য হয়ে যায় অরণ্যের অন্তঃপুরে। শুধু গৃহপালিত পশু নয়, অনেক সময় নরমাংসের লোভেও গ্রামের কাছে লুকিয়ে থাকে নরখাদক সাপদ। কিন্তু জলহস্তী নিরামিষভোজী পশু, সে গ্রামের কাছে এক জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল কেন? জর্জ নুজেন্ট এই জন্তুটার অদ্ভুত আচরণের কোনো কারণ বুঝতে পারল না। সত্যি, ক্যামেরুন অঞ্চলের এই জলহস্তির আচরণ অত্যন্ত অদ্ভুত। হিপো বা জলহস্তি কখনো কখনো হিংস্র স্বভাবের পরিচয় দেয় বটে, কিন্তু সাধারণত তারা মানুষকে এড়িয়ে চলে। নির্জন নদী এবং জলাভূমি তাদের প্রিয় বাসস্থান। গভীর রাতে জলের আশ্রয় ত্যাগ করে তারা ডাঙায় উঠে আসে এবং জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে ঘাস, পাতা, গাছের মূল প্রভৃতি উদ্ভিদজাত পদার্থ উদরস্থ করে ক্ষুধা নিবৃত্তির জন্য। জল কিংবা নদী থেকে অনবরত বনের মধ্যে যাতায়াত করার ফলে
এই গুরুভার জন্তুগুলির পায়ের চাপে চাপে বনজঙ্গল ভেঙে যায়। বিপুল বপু দানবদের পদচিহ্ন বুকে নিয়ে আত্মপ্রকাশ করে নতুন অরণ্য পথ। বনের মধ্যে যখন তারা আহারের সন্ধানে ঘুরে বেড়ায়, তখন কোনো কারণে ভয় পেলে তারা ওই পায়ে চলা পথ ধরে ছুটে যায় জলের মধ্যে আত্মগোপনের জন্য। সেই সময় কোনো মানুষ অথবা জানোয়ার যদি তাদের বাধা দেয়, তাহলে তার যে দুর্দশা হয় তা ভাষায় বর্ণনা করা যায় না। অতিশয় গুরুবার দেহ নিয়ে জলহস্তী অবিশ্বাস্য দ্রুত বেগে ছুটতে পারে। তার বিকট মুখগহ্বরের মধ্যে যে দাঁতগুলো উদ্ভিদ জাতীয় বস্তু চর্বণ করতে অভ্যস্ত, যুদ্ধের সময় সেই দীর্ঘ দন্তগুলি মৃত্যুর করাল ফাঁদের মতো চেপে ধরে শত্রুর দেহ। কয়েকটি মুহূর্তের মধ্যে হতভাগ্য শত্রুর শরীর রক্তাক্ত মাংসপিণ্ডে পরিণত হয়, একজোড়া দন্তভাল চোয়ালের প্রচণ্ড পেশনে। জলহস্তির স্বভাব চরিত্র জানত জর্জ নুজেন্ট, তাই গ্রামের সীমানার বাইরে অপেক্ষারত জন্তুটির পদচিহ্ন দেখে সে আশ্চর্য হয়েছিল। জলহস্তি মানুষের সান্নিধ্য এড়িয়ে চলে, সে তো নিরামিষভোজী। অতএব পশু মাংস বা নরমাংসের লোভে গ্রামের ভিতর হানা দেওয়া তার পক্ষে স্বাভাবিক নয়। কিন্তু গ্রামের বাসিন্দা বুলা জাতীয় নিগ্রোরা ভীত হয়ে পড়ল। সারা রাত তারা আগুন জ্বালাতে লাগল এবং বদ্ধদ্বার কুটিরের মধ্যে প্রেতাত্মার রসদৃষ্টি থেকে মুক্তি পাওয়ার জন্য নানা রকম ক্রিয়াকলাপ করল। এত কাণ্ড করা সত্ত্বেও পরের দিন সকালে গ্রামের কাছে আবার ওই পায়ের ছাপ দেখা গেল, অর্থাৎ পদচিহ্নের মালিক জ্বলন্ত আগুন বা মন্ত্রতন্ত্রের পরোয়া করে না কিছুমাত্র। ভীষণ আতঙ্ক ছড়িয়ে পড়ল বুলাদের গ্রামে। তাদের ধারণা হলো এটা কোনো পশুর পায়ের ছাপ নয়, পশুর দেহ ধারণ করে তাদের গ্রামে হানা দিতে চায় এক দুষ্ট প্রেতাত্মা। বুলারা ঢাকের শরণাপন্ন হল। আফ্রিকার আদিম অধিবাসীরা ঢাকের সাহায্যে দূর দূরান্তে খবর পাঠিয়ে দেয়। ঢাকের আওয়াজ শুনেই তারা বুঝতে পারে বাদক কি বলতে চায়। বুলারা ঢাক বাজাতে শুরু করল। ঢাকের আওয়াজ যেসব গ্রামে পৌঁছে গেল, সেসব গ্রামের অধিবাসীরা বুঝল বুলাদের গ্রামে এক প্রেতাত্মার আবির্ভাব হয়েছে। তারা আবার ঢাক বাজিয়ে দূরের গ্রামবাসীদের পাঠিয়ে দিল ওই দুঃসংবাদ। বাতাসে ভর করে গ্রাম হতে গ্রামান্তরে ছড়িয়ে পড়ল ঢাকের টেলিগ্রাম। সাবধান, সাবধান, বুলাদের গ্রামে হানা দিয়েছে এক প্রেতাত্মা। জর্জ ভীত হয়ে পড়ল। সে অবশ্য বুলাদের মতো প্রেতাত্মার ভয়ে কাতর হয়নি। তার ভয়ের কারণ অন্য। একিন নামক গ্রামে বাস করত জর্জ নুজেন্ট। সে ব্যবসায়ী। ওই অঞ্চলের গ্রামবাসীদের সঙ্গে তার ব্যবসা বাণিজ্য চলত। ফল থেকে তৈরি নানা ধরনের খাদ্য, গজদন্ত ও উদ্ভিদজাত দ্রব্য নিয়ে আসত বিভিন্ন গ্রামের মানুষ একিন গ্রামের শ্বেতাঙ্গ অধিবাসী জর্জের কাছে, এবং ওই সব জিনিসের ব্যবসা করে জর্জের লাভের অঙ্ক ফেপে উঠেছিল ভালোভাবেই। কিন্তু ঢাকের আওয়াজ যখন জানিয়ে দিল একিন গ্রামে প্রেতাত্মার আবির্ভাব ঘটেছে, তখন ভিন গায়ের মানুষ আর জিনিসপত্র নিয়ে ওই গ্রামে আসতে রাজি হলো না। অতএব আমদানির অভাবে জর্জের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম। একদিন সকালবেলা গ্রামের মধ্যে ভীষণ গোলমাল শুরু হলো। আর্তনাদ, চিৎকার এবং ঢাকের ঘন ঘন কর্কশ শব্দে চমকে উঠল জর্জ নুজেন্ট। কুড়ে ঘরের আস্তানা ছেড়ে বাইরে ছুটে এসে জর্জ দেখল নদী তীরে অবস্থিত বাগানগুলি থেকে আর্তকণ্ঠে চিৎকার করতে করতে ছুটে আসছে অনেকগুলি বুলা জাতীয় স্ত্রীলোক। তাদের মধ্যে একজন নাকি দানবের কবলে পড়েছে। রাইফেলটা টেনে নিয়ে জর্জ চলল বাগানের দিকে। তার সঙ্গী হলো কয়েকজন বর্ষাধারী যোদ্ধা। নদীর তীরবর্তী গাছগুলির নিচে একটা সচল পদার্থ সকলের চোখে পড়ল। জর্জ গুলি চালালো। তৎক্ষণাৎ সেই সজীব বস্তুটি পলায়ন করল দ্রুত বেগে। আর একটু এগিয়ে যেতেই জর্জ এবং যোদ্ধাদের দৃষ্টিপথে ধরা দিল এক ভয়াবহ দৃশ্য। রক্তধরার মধ্যে নিশ্চল হয়ে পড়ে আছে একটি
তরুণীর মৃতদেহ। দেখলেই বোঝা যায় কর্দমাক্ত মাটিতে চেপে ধরে মেয়েটির শরীর ছিঁড়ে ফেলা হয়েছে টুকরো টুকরো করে। পৈশাচিক কাণ্ড। জর্জের সঙ্গে ছিল বুড়ো হাফোর্ড। সে দেখিয়ে দিল মেয়েটির একটা হাত নেই, হত্যাকারী হাতটাকে ছিঁড়ে নিয়ে গেছে। মৃতদেহের চারপাশে কাদামাখা মাটির উপর খালি জল আর জল। সেই ঘোলাটে জলের মধ্যে হত্যাকারীর পায়ের ছাপ খুঁজে পাওয়া অসম্ভব। জর্জ ভেবেছিল হত্যাকাণ্ডের জন্য দায়ী একটি কুমির, কিন্তু মেয়েরা আর্তকণ্ঠে জানিয়ে দিল কুমির নয়, স্বয়ং শয়তান ওই মেয়েটিকে হত্যা করেছে। মেয়েদের ঘোষণা শুনে সমবেত জনতা জর্জের দিকে দৃষ্টিপাত করল। জর্জ অস্বস্তি বোধ করতে লাগল। শ্বেতাঙ্গদের প্রতি বুলাদের অসীম শ্রদ্ধা। তারা আশা করছে জর্জের রাইফেল এবার শয়তানকে শাস্তি দেবে। জনতা কথা কইছে না বটে, কিন্তু আসলে তাদের চোখগুলো যেন নীরব ভাষায় বলছে, তুমি থাকলে শয়তান আমাদের গায়ে হানা দেবে, নারী হত্যা করবে। বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও, যাও। জর্জ স্থির করল যেমন করেই হোক ওই খুনে জন্তুটাকে মারতে হবে। মানুষ হিসেবে এটা তার কর্তব্যও বটে। তাছাড়া এখানে লাভ লোকসানের প্রশ্নও দেখা দিয়েছে। জন্তুটাকে মারতে পারলে ভিন গায়ের লোক জিনিসপত্র নিয়ে একিন গ্রামে আবার যাতায়াত শুরু করবে, আবার জমে উঠবে জর্জের ব্যবসা। তবে ব্যাপারটা সহজ নয় খুব। জর্জ বুঝেছিল শয়তানকে শিকার করতে গিয়ে সে নিজেও হঠাৎ শয়তানের শিকারে পরিণত হতে পারে। বড় বড় বড়শিতে পচা মাংসের টোপ গেঁথে নদীতে ফেলে দেওয়া হলো। সেগুলো সাধারণ বড়শি নয়। এই বড়শি গলায় আটকালে বড় বড় কুমির পর্যন্ত ঘায়েল হয়ে যায়। কিন্তু বড়শির তো বড়শিতেই রয়ে গেল। মাংস লোলুপ কোনো দানব সেই ফাঁদে ধরা দিতে এলো না। এইবার জর্জ অন্য উপায় অবলম্বন করল। বাগানের শেষ সীমানায় নদীর কাছে গাছের সঙ্গে একটা ছাগল বেঁধে রাইফেল হাতে জর্জ সারা রাত জেগে পাহারা দিল। অন্ধকার রাত্রি। রাইফেলের নলের সঙ্গে বাঁধা ছিল বিশেষ ধরনের বিজলিবাতি বা ফ্ল্যাশ লাইট। কিন্তু জর্জের রাত্রি জাগরণী সার। কোনো জানোয়ারই ছাগ মাংসের লোভে অকুস্থলে পদার্পণ করল না। পরের দিন জায়গাটা ভালো করে দেখা হলো। না, আশেপাশে কোথাও নেই কোনো ভয়ঙ্করের পদচিহ্ন। তখন নদীর জলে ভাসল কেন এক ধরনের নৌকো, এবং সেই ভাসমান নৌকোর উপর বসে রাইফেল হাতে সমস্ত নদীটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করল জর্জ। ওই সময় 4টি কুমির তার গুলিতে মারা পড়ল। অনুসন্ধান পর্ব চলল পরপর 2 দিন। তৃতীয় দিবসে আবার বুলাদের গ্রামের কাছে দেখা দিল সেই বিরাট পদচিহ্নগুলি। একজন স্থানীয় শিকারীকে নিয়ে জর্জ পায়ের ছাপগুলিকে অনুসরণ করল। অসংখ্য লায়ানালতার বেড়াজালের নিচে হামাগুড়ি দিতে দিতে পায়ের ছাপ লক্ষ্য করে এগিয়ে চলল জর্জ এবং নিগ্রো শিকারী। অবশেষে স্যাঁতস্যাঁতে ঝোপজঙ্গল ভেদ করে তারা এসে যেখানে থামল, সেখানে একটা মস্ত জলাভূমির উপর মাথা তুলেছে অনেকগুলো ম্যানগ্রোভ গাছ। সেই গাছের সারির শেষ সীমানায় এসে দাঁড়ালো 2 শিকারী। জলাশয়ের তীরে এক জায়গায় অল্প জল জমেছিল। নিগ্রো শিকারী হঠাৎ সেই দিকে অঙ্গুলি নির্দেশ করল। জর্জ সচমকে লক্ষ্য করল সেখানে অগভীর জলের ভিতর শুয়ে আছে প্রকাণ্ড কুমির। এত বড় কুমির কখনো তার চোখে পড়েনি। হলুদ, কালো আর গাঢ় সবুজ রঙের বিচিত্র সমাবেশ ছড়িয়ে আছে জলবাসী সরীসৃপটার সর্বদেহে। বিকট হা করা মুখটা ভেসে আছে জলের উপর। 2 চক্ষু অর্ধ নির্মিলিত, কিন্তু ক্ষুরো দৃষ্টিতে ভয়ঙ্কর। এটা নিশ্চয়ই নরখাদক। জর্জ রাইফেল তুলে নিশানা স্থির করল। সেই মুহূর্তে নিগ্রো শিকারী অস্ফুট স্বরে কিছু বলে উঠল, আর চমকে
রাইফেল নামিয়ে নিল জর্জ। জলার বুকে তখন এক ভয়াবহ নাটকের সূচনা দেখা দিয়েছে। জলার উপর দিয়ে নিঃশব্দে এগিয়ে আসছে একটা জলহস্তী কুমিরের দিকে। অগভীর জলাশয়ের তলদেশে মাটির উপর পা ফেলে এত ধীরে ধীরে এগিয়ে আসছে সেই বিশালকায় পশু যে জলের উপর সামান্য দু একটা ঢেউ ছাড়া অন্য কোনো আলোড়নের চিহ্ন আর শব্দ পাওয়া যাচ্ছে না। তার মস্ত বড় শরীর জলের তলায় অদৃশ্য। জলার বুকে ভেসে উঠেছে শুধু নাসিকার অগ্রভাগ, দুই কর্ণ এবং একজোড়া শূকর চক্ষু। ধীরে, অতি ধীরে উঠে দাঁড়ালো জলহস্তী জলাশয়ের তীরে। তার বেগুনি রঙের চামড়া থেকে ঝরে পড়ছে জলের ধারা। অতি সাবধানে মন্থর গতিতে এগিয়ে গেল জলহস্তী কুমিরটার দিকে। সে যখন কুমিরের থেকে প্রায় 5 গজ দূরে এসে পড়েছে, তখন সরীসৃপের উন্মুক্ত মুখগহ্বর বন্ধ হয়ে গেল সশব্দে। কুমির এবার যুদ্ধের জন্য প্রস্তুত। বিকট হাঁ করে তেড়ে এলো জলহস্তী। দীর্ঘ একটি সদন্তের আঘাতে সে কুমিরকে চিৎ করে ফেলে দিল। কুমির সামলে ওঠার আগেই আবার সগর্জনে তেড়ে এলো জলহস্তী। বর্ষা ফলকের মতো সুদীর্ঘ দন্ত দিয়ে খোঁচা মারতে লাগলো কুমিরের দেহে এবং সামনের 2 পায়ের সাহায্যে প্রতিদ্বন্দ্বীকে চেপে ধরার চেষ্টা করতে লাগলো বারবার। হঠাৎ ভয়ঙ্কর 2 চোয়ালের ফাঁকে ধরা পড়ল জলহস্তীর সামনের একটি পা। পরক্ষণেই সামনের দিকে ঝুঁকে পড়ল জলহস্তী। কুমিরের পেটের উপর সামনের আরেকটি পা চাপিয়ে সে এমন চাপ দিল যে সরীসৃপের শক্ত চোয়ালের বজ্রদংশন হয়ে গেল শিথিল। শত্রুর উন্মুক্ত মুখগহ্বরের ভিতর থেকে ঝটকা মেরে নিজের পা ছাড়িয়ে নিল জলহস্তী। তারপর এক কামড়ে ছিঁড়ে ফেলল কুমিরের পিছনের একটি ঠ্যাং। কুমিরের প্রকাণ্ড শরীর পাক খেয়ে খেয়ে ঘুরতে লাগলো। কাটা বসানো লোহার চাবুকের লাঙুল বারংবার আছড়ে পড়ল শত্রুর উদ্দেশ্যে, কিন্তু জলহস্তী কাবু হলো না। বিদ্যুৎ বেগে কুমিরের চারপাশে 1 পাক ঘুরে সে আক্রমণ করল। মুহূর্তের মধ্যে কুমিরের দেহটাকে কামড়ে ধরে সে শূন্যে তুলে ফেলল। 2 দ্বিপদ দর্শক মন্ত্রমুগ্ধের মতো দেখছিল সেই ভয়াবহ দ্বৈরথ যুদ্ধ। একটা মস্ত বড় কুকুরের মুখে ইঁদুর যেমনভাবে ঝুলতে থাকে, ঠিক তেমনভাবেই কুমিরটা ঝুলছিল জলহস্তীর মুখ থেকে। জলহস্তীর 2 চোয়াল নির্মম দংশনে চেপে বসল শত্রুর দেহে। ছটফট করে উঠল কুমির। তার সমস্ত শরীর একবার ধনুকের মতো বেঁকে সিধে হয়ে গেল। ভয়ঙ্কর মুখটা ফাঁক হয়ে আত্মপ্রকাশ করল বিভৎস দন্তের শাড়ি। জর্জ আর স্থানীয় শিকারী শুনতে পেল কুমিরের গলা থেকে বেরিয়ে আসছে হিস হিস শব্দ। কুমিরটাকে মুখে নিয়ে জলহস্তী জলার মধ্যে নেমে গেল। দারুণ আতঙ্কে জর্জের শরীর হয়ে পড়েছিল অবশ। তার ঘামে ভেজা আঙুলগুলো শক্ত মুঠিতে আঁকড়ে ধরেছিল রাইফেল, কিন্তু ট্রিগার টিপে গুলি চালানোর ক্ষমতা তার ছিল না। খাচ্ছে, ও খাচ্ছে, ফিসফিস করে বলল নিগ্র শিকারী। একটু দূরেই একটা ঘন ঘাস ঝোপের ভিতর থেকে ভেসে এলো কর্মর কর্মর শব্দ, যেন একটা প্রকাণ্ড জাতাকলের মধ্যে ভেঙে যাচ্ছে এক অতিকায় দানবের অস্থিপঞ্জর। হিপো চিবিয়ে খাচ্ছে কুমিরের শরীরটাকে। অতি সাবধানে নিঃশব্দে পিছিয়ে এলো জর্জ। ওই ঝোপের মধ্যে পদার্পণ করার সাহস তার হলো না। উদ্ভিদভোজী জলহস্তী যখন মাংসলোলুপ হয়ে ওঠে, তখন তার আহারে বাধা না দিয়ে সরে পড়াই ভালো। গ্রামবাসীরা নিগ্র শিকারীর মুখে সব ঘটনা শুনল। তারা কোনো মতামত প্রকাশ করল না, কিন্তু নিজের ভীরুতার জন্য জর্জ নিজেকেই ধিক্কার দিল। সে বুঝেছিল জন্তুটাকে মারতে না পারলে গায়ের মানুষ তার উপর আর শ্রদ্ধা রাখবে না। স্থানীয় অধিবাসীদের শ্রদ্ধা হারিয়ে
উলাদের গ্রামে বসে ব্যবসা চালানো অসম্ভব। ব্যবসার কথা ছেড়ে দিলেও জর্জের আত্মসম্মানে ভীষণ আঘাত লেগেছিল। নিজের ভীরুতাকে সে কিছুতেই ক্ষমা করতে পারছিল না। জর্জের কাছে যে রাইফেলটা ছিল সেটা বিশেষ শক্তিশালী নয়। ওরকম হালকা রাইফেল নিয়ে মাংসলোলুপ দানবটার সম্মুখীন হওয়া বস্তুর মতো বিপজ্জনক। তবু জর্জ স্থির করল ওই অস্ত্র নিয়েই সে জলহস্তির মুখোমুখি দাঁড়াবে। হয় সে জন্তুটাকে মারবে, আর না হয়তো নিজেই মরবে। জীবন বিপন্ন হলেও আর পালিয়ে আসবে না। হয় মরো নয় মারো, এই হলো তার সংকল্প। কুমির ও জলহস্তির লড়াইয়ের পর 2 দিন কেটে গেছে। জর্জ বুঝল এতক্ষণে জলহস্তিটা নিশ্চয় ক্ষুধার্ত হয়ে পড়েছে। অতএব এখন সে আবার শিকারের সন্ধান করবে। জর্জ চিন্তা করতে লাগলো কেমন করে জন্তুটাকে মারা যায়। জর্জের রাইফেল খুব শক্তিশালী নয়, তাই জন্তুটাকে মারতে হলে তার দেহের সবচেয়ে দুর্বল স্থানে আঘাত হানতে হবে। জলহস্তির কর্ণমূলে অব্যর্থ সন্ধানে গুলি বসাতে পারলে তার মৃত্যু নিশ্চিত। শরীরের অন্যান্য স্থানে হালকা রাইফেলের গুলি চালিয়ে তাকে কাবু করা সম্ভব নয়। ঝোপ জঙ্গলের মধ্যে জন্তুটাকে গুলি করলে ফলাফল হবে অনিশ্চিত। কানের গোড়ায় গুলি করতে হলে জলহস্তিকে নদী কিংবা জলাভূমির বুকে ফাঁকা জায়গায় পাওয়া দরকার। বুলাদের সর্দার এবং স্থানীয় শিকারী, যে লোকটি পূর্ববর্তী অভিযানে জর্জের সঙ্গী ছিল, এবারের অভিযানে জর্জের সঙ্গী হতে রাজি হলো। একটা হালকা ক্যানো নৌকো ভাসিয়ে তারা বেরিয়ে পড়ল শিকার অভিযানে। এই ধরনের নৌকোগুলিকে ইচ্ছে করলে খুব দ্রুত চালানো যায়। জোয়ারের বিপরীত মুখে অনেকক্ষণ নৌকো চালিয়ে নদীর ধারে কাদার মধ্যে তারা একটা কুমির দেখতে পেল। জর্জ কুমিরটাকে গুলি করে মারল। তারপর মৃত সরীসৃপের দেহটাকে সবাই মিলে পূর্ববর্তী জলাভূমির তীরে একটা গাছের গুড়ির সঙ্গে শক্ত করে বেঁধে ফেলল। তো প্রস্তুত, এবার শুধু অপেক্ষা করার পালা। নদীর স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে গিয়ে নদীর মাঝখানে খুঁটি বসিয়ে নৌকার নোঙর করা হলো। তারপর শিকারীরা অপেক্ষা করতে লাগলো। সর্দারের মাথা ঝুঁকে পড়ল নিদ্রার আবেশে, কিন্তু নিগ্র শিকারীর 2 চোখের তীব্র দৃষ্টিতে তন্দ্রার আভাস ছিল না কিছুমাত্র। কাঠের মূর্তির মতো স্থির হয়ে সে বসে রইল নৌকার পশ্চাৎভাগে। জর্জ তার সঙ্গে কথা কইল না। রাইফেল বাগিয়ে ধরে সে অপেক্ষা করতে লাগলো নীরবে। আফ্রিকার প্রখর সূর্য জ্বলতে লাগলো মধ্যাহ্নের আকাশে। সঙ্গে সঙ্গে শুরু হলো মশার উপদ্রব। কুমিরের মৃতদেহটা ফুলে উঠল। বাতাসে চতুর্দিকে ছড়িয়ে পড়ল বিশ্রী দুর্গন্ধ। কয়েকটা মাংসলোলুপ টিক পাখি উড়ে বসল মরা কুমিরের উপর। এমন চমৎকার গন্ধের কারণ অনুসন্ধান করতে বাতাসে ডানা মেলে উড়ে এলো একটা মস্ত বড় মাছ শিকারী চিল। শব্দহীন মৃত্যুপুরীর মতো নিঃশব্দ নদীবক্ষে অগ্নিবৃষ্টি করতে লাগলো আফ্রিকার মধ্যাহ্ন সূর্য। তরল বিদলের গলিত স্রোতের মতো জ্বলে জ্বলে উঠল রৌদ্রস্নাত জলধারা, আর অসহ্য তৃষ্ণায় শুষ্ক হয়ে গেল জর্জের কণ্ঠ। পিপাসায় তার প্রাণ করতে লাগলো ছটফট। অপরাহ্ন। দূর গ্রাম থেকে ভেসে এলো মানুষের কণ্ঠস্বর। জলাভূমির বুকে উঠল আলোড়নের শব্দ। সঙ্গে সঙ্গে জাগল এক গর্জন ধ্বনি। আবার সব শান্ত, নীরব। আচম্বিত জর্জের দেহে জেগে উঠল এক অস্বস্তিকর অনুভূতি। ঘুমন্ত সর্দার হঠাৎ সোজা হয়ে উঠে বসল। তার চোখে নেই তন্দ্রার আবেশ। নৌকায় উপবিষ্ট নিগ্র শিকারীর দীর্ঘ দেহ টান হয়ে গেল ধনুকের ছিলার মতো। আর কেউ কথা কইল না। তীব্র অনুভূতি তাদের হঠাৎ জানিয়ে দিয়েছে কিছু একটা ঘটছে। শিকারীর 2 চক্ষুর স্থির দৃষ্টি নিবদ্ধ হল নদীর তীরে। তার দৃষ্টি অনুসরণ করল জর্জের চক্ষু। সঙ্গে সঙ্গে তার সর্বাঙ্গ দিয়ে ছুটে গেল বিদ্যুৎ তরঙ্গ। নদীর ধারে তাদের নৌকো থেকে প্রায় 10 গজ দূরে দাঁড়িয়ে আছে
সেই ভয়াবহ মাংসভুক জলহস্তী। জর্জ রাইফেল তুলল। জলহস্তী বিকট হা করে গর্জে উঠল। বজ্রপাতের মতো সেই গভীর গর্জনধ্বনি প্রতিধ্বনি তুলে ছড়িয়ে পড়ল চতুর্দিকে। পরক্ষণেই অগ্নি উদ্গার করল রাইফেল। নদীর ঢালু পাড়বে ধেয়ে এলো জলহস্তী। তার প্রকাণ্ড দেহ সশব্দে এসে পড়ল নদীর জলে। আবার গুলি ছুড়ল জর্জ। এক ঝটকায় নৌকোর নোঙর খুলে ফেলল নিগ্রো শিকারী, আর তৎক্ষণাৎ সজোরে দাঁড় চালিয়ে দিল বুলাদের সর্দার। বন্ধনহীন নৌকা স্যাঁত করে পাক্ষে ঘুরে গেল স্রোতের মুখে। নদীর জলে ডুব দিয়ে ভেসে উঠল হিপো। মস্ত বড় হা করে তেড়ে এলো নৌকার দিকে। হিংস্র আক্রোশে উন্মুক্ত মুখের গহ্বর থেকে উকি দিল পাঁকা তলোয়ারের মতো দুই দীর্ঘ সদন্ত। আবার গর্জে উঠল জর্জের রাইফেল। একটা দাঁত গুলির আঘাতে ভেঙে গেল সশব্দে। জলহস্তী আবার ডুব দিল। হঠাৎ জর্জের হৃৎপিণ্ডটা দারুণ আতঙ্কে বুকের মধ্যে লাফিয়ে উঠল। নিগ্রো শিকারী আর সর্দার কেন তাকে মুহূর্তের মধ্যে টেনে আনলো সেইখানে, ঠিক যেখানে ডুব দিয়েছে জলহস্তী। কিন্তু তারা ভুল করেনি। শিকারের অভিজ্ঞতা জর্জের চাইতে তাদের বেশি। কেনটা যেখান থেকে সরে এসেছিল ঠিক সেই জায়গায় রক্তাক্ত দেহ নিয়ে ভেসে উঠল জলহস্তী। এক মুহূর্ত দেরি হলে দানবটার করাল মুখগহ্বরের মধ্যে ধরা পড়ত নৌকো। তারপর কি ঘটত কল্পনা করতেই জর্জের বুক কেঁপে উঠল। জর্জ আবার গুলি চালালো। মনে হলো লক্ষ্য ব্যর্থ হয়েছে। চটপট দাঁড় চালিয়ে ক্ষিপ্ত জলহস্তীর নাগালের বাইরে কেনটাকে নিয়ে গেল সর্দার এবং নিগ্রো শিকারী। কোনো মতে নিশানা স্থির করে আর একবার রাইফেলের ঘোড়া টিপল জর্জ। গুলি লেগেছে কিনা বোঝা গেল না। জন্তুটা আত্মগোপন করল জলের তলায়। জর্জ দেখল তার রাইফেলে অবশিষ্ট আছে আর একটি মাত্র টোটা। সে চিৎকার করে সঙ্গীদের সাবধান করে দিল। কিন্তু নিগ্রোদের আদিম রক্তে তখন জেগে উঠেছে হত্যার নেশা। তারা সজোরে দাঁড় চালিয়ে নৌকো ছুটি দিল এবং মুহূর্ত পরেই নৌকোটা তীরের কাছে মাটিতে আটকে গেল। ঠিক সেই সময় যদি জলহস্তী আবার আক্রমণ করত, তবে ক্যানোর আরোহীদের আর পলায়ন করার পথ ছিল না। দীর্ঘ দন্তের হিংস্র নিষ্পেষণে শিকারীদের দেহ হয়ে যেত ছিন্ন ভিন্ন। একটু পরেই কর্দমাক্ত জলে রক্তের আলপনা ছড়িয়ে ভেসে উঠল জলহস্তী। মাঝ নদীতে ছিল জন্তুটা, আর নৌকাশুদ্ধ আরোহীরা তখন আটকে গেছে তীরবর্তী কর্দমাক্ত ভূমিতে। ভয়াবহ অবস্থা। রাইফেলে একটিমাত্র গুলি ভরা থাকলেও জর্জের বুক পকেটে কয়েকটা টোটা তখনও অবশিষ্ট ছিল। পকেট হাতড়ে টোটা খোঁজার সময় কিংবা ধৈর্য ছিল না। এক টানে পকেট ছিঁড়ে জর্জ 3টি টোটা হাতে নিল। তারপর রাইফেলে গুলি ভরে ফেলল কম্পিত হস্তে। কিন্তু ততক্ষণে হিপো আবার অদৃশ্য হয়েছে জলের তলায়। কাজেই জর্জ গুলি চালাতে পারল না। নৌকাটা তখন টলমল করে দুলছে। অনেকটা জল ঢুকেছে ভিতরে। ক্যানোর তলদেশের অর্ধাংশ পরিপূর্ণ হয়ে গেছে নদীর জলে। মধ্যাহ্নের নির্জন নদীবক্ষ এখন আর নিস্তব্ধ নয়। রাইফেলের শব্দে আকৃষ্ট হয়ে অনেকগুলো ক্যানো নৌকা ছুটে এসেছে ঘটনাস্থলে। ক্যানোর আরোহী স্থানীয় মানুষদের বিশ্বাস, সাদা মানুষের জাদুবিদ্যা নিশ্চয়ই নদীর দানবকে কাবু করে ফেলেছে। হঠাৎ চিৎকার করে উঠল নিগ্রো শিকারী। জলহস্তী জল থেকে উঠেছে। একটু দূরে জলাভূমির তীরে যে মরা কুমিরটা গাছের গুড়ির সঙ্গে বাঁধা আছে, জন্তুটা সেই দিকেই এগিয়ে চলেছে। খুব সাবধানে লক্ষ্য স্থির করে গুলি ছুড়ল জর্জ। জলহস্তীর মাথার উপর ফুটে উঠল রক্তধারার চিহ্ন, কিন্তু সে গুলির আঘাত গ্রাহ্য করল না। মাথায় একটা ঝাঁকানি দিয়ে সে ধেয়ে গেল কুমিরের মৃতদেহটার দিকে। তপ্ত বুলেটের দংশন তার কাছে মশক দংশনের চাইতে গুরুতর নয়। জন্তুটার কর্ণ ও গণ্ডদেশের মাঝখান নিশানা করে জর্জ রাইফেলের ঘোড়া টিপল। এইবার বোধহয় দানবের মর্মস্থানে রাইফেলের গুলি কামড় বসালো। পিছন ফিরে সশব্দে সে নেমে পড়ল নদীর জলে।
পরক্ষণেই কর্দমাক্ত জলধারার মধ্যে লাল রক্তের ফোয়ারা ছড়িয়ে সে জলের তলায় অদৃশ্য হয়ে গেল। সারা রাত ধরে অনেকগুলো ক্যানো ভাসিয়ে নদীর জলে পাহারা দিল নিগ্রোরা। পরের দিন সকালে জলহস্তির মৃতদেহ ভেসে উঠল নদীর জলে। জন্তুটাকে নৌকার সঙ্গে বেঁধে বুলারা দাঁড় চালাতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো বলিষ্ঠ বাহুর আকর্ষণে মৃত দানবের দেহটা এসে পড়ল বুলাদের গ্রামের কাছে। জর্জ দেখল মৃত জলহস্তির দেহে রয়েছে 7-7টা বুলেটের ক্ষতচিহ্ন। তার মধ্যে 3টি বুলেট জন্তুটার মস্তিষ্ক ভেদ করে ভিতরে ঢুকে গেছে। এই মারাত্মক আঘাতগুলো অগ্রাহ্য করে জন্তুটা নদীর জলে আত্মগোপন করেছিল এবং তার মৃত্যু হয়েছে অনেক দেরিতে। কি কঠিন জীবনী শক্তি! জলহস্তির পেট চিরে দেখা গেল তার মধ্যে রয়েছে 4টি পিতলের ব্রেসলেট জাতীয় অলঙ্কার ও একটি গ্রীবাবন্ধনী। ওইসব অলঙ্কার ব্যবহার করে বুলাদের মেয়েরা, অর্থাৎ একাধিক হতভাগিনীর দেহ উদরস্থ করেছে জলবাসী দানব। শেষ হলো আজকের গল্প। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন।